সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সামনে আদিবাসী দিবস আসছে। 9ই আগস্টকে জাতিসংঘ কয়েক দশক ধরে, আমার মনে হয় আমরা 1993 সাল থেকে আদিবাসী দিবস পালন করছি। 1 দশক 2 দশক, এখন 3য় দশক চলছে যে আমরা আদিবাসী দিবস হিসেবে সারা পৃথিবীতে পালন করছি, এবং এটা জাতিসংঘ কর্তৃক ঘোষিত একটা কর্মসূচি। সেখানে আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারের একজন উপসচিব, ওনার নাম হলো শেখ শামসুর রহমান, 19/7/2022 সালে বলেছেন উক্ত বিষয়, মানে আদিবাসী দিবস উপলক্ষে, আদিবাসী দিবস বা আদিবাসী শব্দ সম্পর্কে বলছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশের সংবিধানের ৫ম সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ছোট ছোট সম্প্রদায় ও গোষ্ঠীকে উপজাতি ক্ষুদ্র জাতি সত্তা নৃগোষ্ঠী বলে আখ্যায়িত করা হয়েছে। 2. বর্ণিতাবস্থায় 9ই আগস্ট 2022 তারিখ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত টক শোতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষজ্ঞ এবং সংবাদপত্রের সম্পাদক সমূহ সুশীল সমাজের অন্যান্য ব্যক্তিবর্গকে বাংলাদেশের ক্ষেত্রে আদিবাসী শব্দটি ব্যবহার না করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা সম্পর্কে প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এখানে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলেছে। সংবিধানের আসলে কোন ধারায় বলা আছে যে আদিবাসী দিবস উপলক্ষে যে টক শো হবে, কথা হবে, আলোচনা সভা হবে, সেখানে আদিবাসী বলা যাবে না? আসলে কোন ধারায় আছে? সংবিধানের এমন কোনো ধারা নাই যে আমরা পড়িনি। আমি ব্যক্তিগতভাবে সংবিধান আমার মনে হয় যে 50 বারের বেশি আমার পড়া হয়েছে, সেখানে আমি কোথাও এটা দেখিনি। তাহলে এই যে একজন সরকারের উপসচিব, যাদেরকে আমরা আমাদের ট্যাক্সের টাকায় বেতন দিয়ে পালছি, একজন সরকারের কর্মচারী মানে আমাদের কর্মচারী, আমরা সরকারকে ট্যাক্স দেই, সরকার আমরা বানাই, আমরা ভোট দিয়ে সরকারকে আমাদেরকে সেবা করার জন্য নির্বাচিত করি। তার একজন কর্মচারী এই যে এত বড় মিথ্যা কথা বলে একটা সার্কুলার দিচ্ছে, তাও কাদের জন্য? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষজ্ঞ, সংবাদপত্রের সম্পাদক সমূহ এবং সুশীল সমাজের জন্য এই কথাগুলো বলছেন। এখানে স্পষ্ট বলা হয়েছে যে সংশোধনীতে, ৫ম সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ছোট ছোট সম্প্রদায় গোষ্ঠীকে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী বলে আখ্যায়িত করা হয়েছে। এর মানে কি বুঝাই যে তাদেরকে আদিবাসী বলা যাবে না? এখন একটা বিষয় আমার মনে হয় আমি পরিষ্কার করে বলতে পারি, আমার দেশে, বাংলাদেশে, আমি কিংবা আরো যারা 45টি জাতিগোষ্ঠী আছে বাংলাদেশে, তারা কেউই মনে করে না যে এই দেশটা তার না। কারণ আমাদের বাপদাদা 14 গোষ্ঠী, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে 1971 সালের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করার জন্য একসাথে যুদ্ধ করেছেন। আমাদের
বলবো যে বাবারা, নানারা, দাদারা তারা যুদ্ধ করেছেন এবং এই সুন্দর দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। এই দেশে আমার নিজের পরিচয় কি হবে সেটা কিন্তু বাংলাদেশের সরকার ঠিক করবে না, বাংলাদেশের জনগণ ঠিক করবে না, বাংলাদেশের সংসদ ঠিক করবে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি ঠিক করবেন না। আমার পরিচয় কি সেটা আমি ঠিক করব। একজন চাকমা, সে চাকমা নাকি মারমা নাকি সে আদিবাসী না বাঙালি, সে নিজে ঠিক করবে। যদি বলি আপনি একজন বাঙালি, আপনারা বাঙালি, আমি অত্যন্ত সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে কথাটা বলছি, আপনি বাঙালি, আপনার পরিচয় কি হবে? আপনি বাঙালি হবেন নাকি বাঙ্গালা হবেন, নাকি বাংলা ভাষী হবেন, নাকি বাংলা ভাষী মানুষ হবেন, সেটা কিন্তু আপনি নিজে ঠিক করবেন। আপনি কোন জাতির সেটা কি আমি ঠিক করব? সেটা কি বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র ঠিক করবে? সেটা কি বাংলাদেশের সরকার ঠিক করবে? সেটা কি আমাদের সংসদ, মহান জাতীয় সংসদে ঠিক হবে, নাকি সরকার ঠিক করবে, নাকি রাষ্ট্রপতি ঠিক করবে, নাকি মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করবে? আপনি বাঙালি কি বাঙালি নন, আপনি উপজাতি কিনা কিংবা আপনি আদিবাসী কিনা, আপনি ঠিক করবেন। আমার মনে আছে, আমার মনে হয় 2011 সালের দিকে ডাক্তার দীপুমণি, মাননীয় মন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, উনি বলছিলেন আমরাই আদিবাসী। উনি বাবা আমার জানা মতে উনি আমেরিকাতে হার্ভার্ডে পড়াশোনা করেছেন। উনি আমার মনে হয় আরেকটা ইউনিভার্সিটি থেকে উনি মাস্টার্স করেছেন, সেটা হলো ইউনিভার্সিটির নাম ভুলে গেলাম, বিখ্যাত ইউনিভার্সিটি বটে, মেরিল্যান্ডে ইউনিভার্সিটিটা। সে যাই হোক, উনি আমি যতদূর জানি তিনি ইংল্যান্ডেও পড়াশোনা করেছেন। তাহলে বিশ্বের অনেক নামজাদা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। তার মতো একজন শিক্ষিত মানুষ যদি বলেন আমরা আদিবাসী, তার মতো মূর্খ কেউ আছে বলে আমি মনে করি না। এটা বাংলাদেশের জন্য লজ্জার যে এরকম একজন মানুষ, মূর্খ একটা মানুষ, বাংলাদেশের শিক্ষামন্ত্রী এখনো বহাল আছেন। আর সব থেকে বেদনার কথা হলো এরকম মূর্খ লোকজন বসে আছেন। উপসচিব খুব বড় পদের কেউ না, ঠিক আছে, বাট একদম ছোটও না। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, তাকেও কি দোষ দিব? আসলে তাকে যারা চালাচ্ছে সম্ভবত তারাই এই কাজ করেছে। আমরা যদি দেখি সংবিধান সম্মত শব্দ চয়ন প্রসঙ্গে, সংবিধান সম্মত শব্দ চয়ন কি হবে এইটা নিয়ে কথা। আমার মনে হয় সব থেকে ভালো হয় যে এইটা নিয়ে যদি আমাদের কেউ হাইকোর্টে একটা মামলা করেন, সেটা সব থেকে ভালো হতো। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যদি দেশে থাকতাম ঠিক এই মুহূর্তে আমি ঠিক মামলাটা করে দিতাম। আমি মনে করি এটা একটা বর্ণবাদী আহ্বান হয়েছে। এতে করে আমাদের যে সংবিধানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান যে কথাটা আছে, আমার মনে হয় 27 নং সংবিধানের ধারাতে আছে এটা, আমার যদি ঠিক মনে থাকে। এই সংবিধানের এই ধারাটা
লঙ্ঘিত হয়েছে, আমার অধিকার এখানে ক্ষুণ্ণ হয়েছে, এবং রাষ্ট্রীয়গতভাবে আমি বৈষম্যের শিকার হয়েছি এই চিঠির মধ্য দিয়ে, এই নোটিশের মধ্য দিয়ে। কাজেই এর প্রতিকার পাবার জন্য আমার মহান আদালতে যাবার আমার অধিকার রয়েছে। বাংলাদেশের যে কেউ একজন এর বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করতে পারে, মামলা করতে পারে। যদি আমার সময় সুযোগ হয় অবশ্যই আমি দেশে গিয়ে এর বিরুদ্ধে মামলা করব। নাম্বার 1। নাম্বার 2, আজ থেকে 10 বছর আগে 12 বছর আগে 2010-এ এই লেখাটা আমি লিখেছিলাম, ensuring the constitutional rights of indigenous people, our dreams and realities। আমার মনে হয় যে আদিবাসীদের অবস্থা 2010 সালে যে প্রেক্ষিতে আমি এটা লিখেছিলাম, নিঃসন্দেহে ডাক্তার দীপুমণির কথাও এখানে আছে, নিঃসন্দেহে। আই বিলিভ, আমার ঠিক মনে নেই আমি কি লিখেছিলাম, তবে আমরা এক ঝলক দেখতে পারি। The Constitution of Bangladesh is a guarantee of fundamental rights for all citizens. We all, more or less, know this. It protects the interests of the indigenous peoples, just like it assures the rights of Bengalis. Now, the question is, does it really guarantee the rights of indigenous peoples? Many people say that it cannot assure their rights because there is no mention of indigenous peoples in the Constitution. They have no constitutional recognition, let alone constitutional rights. Article 27 declares all citizens are equal in the eyes of the law and are entitled to equal protection by the law. তো আপনার এই যে আর্টিকেল 27 যেটা ডিক্লেয়ার করছে আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং প্রত্যেকেই ইকুয়াল প্রোটেকশন পাবার অধিকার রয়েছে, সেটা কি আপনার এই দ্বারা, এই নোটিশ কিংবা চিঠি দ্বারা কি সেটা সমুন্নত হয়েছে? আপনি কি তাই মনে করছেন? অবশ্যই এই 27 নং অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। এই জন্য সরকারের বিরুদ্ধে কিংবা এই উপসচিব শেখ শামসুর রহমানের বিরুদ্ধে মামলা হতে পারে, এবং আমি আশা করছি কেউ না কেউ মামলা করবেন। কেউ না করলে আমি করব, এইটুকু আমি ইচ্ছা পোষণ করছি। Then it is very pleasing to have such wonderful words in the Constitution. On the other hand, it is very sad to observe many bad experiences among the various indigenous groups. Right? We have noticed with great pain and sadness that the eyes of the law and equal protection by the law have not applied to indigenous people neither in the past nor today, nor even in the future, so long as indigenous people do not receive constitutional recognition as such. We can mention some examples of this regard. In this regard, many indigenous leaders were killed by land grabbers and terrorists in the past. We can mention the names of Kalpana Chakma, Alfred Shoren, Girita Rama, Shentu Nokrek, Piren Snal, Odhir Dofo, Nintonath Hadima, Nibas Mri, Bihen Nokrek, Choles Richel, and many more. None of them received justice by the law. Some of their relatives have not even been able to file cases against the perpetrators because the police have refused to accept their cases.
On 18 April 1917, Choles Ritual, an indigenous leader of Madhupur forest, was killed by Major Tawhid in army custody during the time of the caretaker government, where Choles Ritual's wife, Sandhya Shamshan, still cannot file a case against perpetrators. Can we really say that all citizens are equal in the eyes of the law and all are entitled to protection by the law? Holds true for indigenous peoples too. Article 28 by 1 declares the state shall not discriminate. Very important. The state shall not discriminate against any citizen on the basis of religion, race, caste, sex, or place of birth. What we can see in Bangladesh is the state itself discriminating on the grounds of religion, race, even place of birth. Sandhya could not file a case. Why? Because she and Choles are Christian, B because they are Garo, C because they are born in the forest. এখন কথা হলো স্টেট ডিসক্রিমিনেট করবে না, বৈষম্য করবে না কোনো সিটিজেনের বিরুদ্ধে, তার ধর্ম, তার রেস, বর্ণ, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। কিন্তু এইখানে আমরা কি দেখছি? এইখানে আমরা দেখছি স্পষ্টতই আর্টিকেল 27 এবং 28 এর সম্পূর্ণ বিপরীতে গিয়ে সংবিধানকে পদদলিত করে, সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই চিঠিটা পাঠানো হয়েছে এতগুলো প্রশাসনের লোককে, এতগুলো পত্রপত্রিকাকে, এতগুলো, আমার মনে হয় এখানে স্পষ্ট পড়া যাচ্ছে না যে কাকে কাকে পাঠানো হয়েছে। Okay, fine. Bihen Nokrek, while on his way home after collecting dry firewood in the forest, was shot and killed by a forest guard. A court ruled that the killing of Bihen was justified, Khel Korben, even though it was mentioned in the post-mortem report that Bihen was shot from behind. Was it justified because Bihen Nokrek was poor? He was born in the forest and he was member of the indigenous Garo community. এখন কোর্ট বলছে তাকে শুট করাটা জাস্টিফাইড ছিল, যদিও তার পেছন দিক থেকে তাকে গুলি করা হয়েছে। পোস্টমর্টেম বলছে তাকে পেছন থেকে গুলি করা হয়েছে, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট যেহেতু তার বিরুদ্ধে কেস ফাইল করেছে, তারা বলেছে যে তারা তাদের যান বাঁচানোর জন্য গুলি করেছে। যান বাঁচানোর জন্য গুলি করলে তাদেরকে যদি আক্রমণে যেত বিহীন নকরেক, তাহলে সামনের দিক থেকে গুলি লাগতো। গুলিটা কেন পেছন থেকে লাগলো? তার মানে সে দৌড়ে পালাচ্ছিল, বা পেছন থেকে তাকে যে কোনো কাজ করা অবস্থায় তাকে গুলি করা হয়েছে। এটা সিম্পল একটা লজিক। সেটা কেন কোর্ট বুঝতে পারলেন না সেটা I don't know. Okay, we cannot understand how a killing can be justified. একজন যদি অন্যায়ও করে, অপরাধও করে, তার বিচার হবে কোর্টে। তাকে হত্যা করা, তাকে গুলি করা, এটা কিভাবে জাস্টিফাইড হয় এটা কোর্ট বলতে পারবে। This legal provision must be only for indigenous people. If it continues, the people might lose confidence on the court. Thus, both Article 27 and 28 by 1 have become meaningless for indigenous people. Whether these articles exist or don't exist make no difference in our lives. Okay. 28 by 4 declares, nothing in this article shall prevent the state from making special provisions for women, children, and for the advancement
of any backward section of citizens. কিন্তু এই সংবিধান কোথায় কাজ করছে we don't know. We think the present government can avail itself if the opportunity provided by these special provisions to take appropriate steps needed for the advancements of any backward section of the citizens. It is high time for the alliance government to bring glory to itself and to the country's citizens by conferring constitutional recognition on the indigenous people in Bangladesh, so that their fundamental cultural and traditional rights over land and forest can be protected. To do this, the government should give constitutional recognition to these people as soon as possible, because the existing constitution cannot guarantee the life and fundamental rights of the 45 indigenous groups in Bangladesh. এটা কিন্তু 12 বছর আগে এই কথাটা আমি লিখেছিলাম। এখানে দেখেন যে লাস্ট এডিটেড 2010 জুলাই 31st, 12 বছর পরে আমি যে কথাটা বলেছিলাম, আমরা এর প্রতিফল, আমি যেটা শঙ্কা করেছিলাম, এটা এক যুগ পরে সত্যি হয়েছে। আমি বলেছিলাম যে যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে এইটা আমাদের রাইটকে প্রোটেক্ট করতে পারবে না, এটা ভায়োলেট করবে, এবং এইটা আমরা দেখতে পাচ্ছি তার উজ্জ্বল একটা দৃষ্টান্ত। ওকে, ফাইন। Very recently, two of our country's top newspaper, the Daily Star and Pratham-Alo, reported on the recommendations of the Parliamentary Caucus on Indigenous Affairs, which has urged the government to ensure the constitutional rights of indigenous people. It's really mind-blowing news for the indigenous people of Bangladesh. Kintu সেই mind-blowing newsটা মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায় যখন ডাক্তার দীপুমণি বলেন যে এই দেশে আমরা বাঙালিরাই হলো আদিবাসী। Okay, our hearts and minds cannot but dance when we hear such an encouraging recommendation from the Parliamentary Caucus on Indigenous Affairs. If our memories are not mistaken, this caucus was formed in February of this year, 2010 সম্ভবত. It seems to us that it is encouraging for this committee to decide so expeditiously to urge the government to take an historic step by recognizing the rights of certain groups who have been deprived of their constitutional rights in the very land where they have been born and raised. The credit surely goes to the members of the Parliamentary Caucus who worked really hard to ensure the rights of the vulnerable groups. আসলে এটা পরবর্তীতে কোনো কাজেই আসে নাই, যদিও আসার কথা বলেছিলাম। The caucus also called on the government to designate the existing 45 groups as indigenous instead of as small ethnic groups in the country's constitution. Okay, fine. We are very thankful to the caucus chairman Rashid Khan Menon MP, who confidently told reporters from the Daily Star the government has moved to amend the constitution. We wanted to recognize them in the constitution and also identify them as indigenous people. কিন্তু এইটা আলোর মুখ দেখে নাই, কাজেই এইটা কথা বলে আর লাভ নেই। যদিও বলেছিলেন, তারা সুপারিশ করেছেন এই 45টি জাতিসত্তা বাংলাদেশে যে আছে তাদেরকে আদিবাসী বলে স্বীকৃতি দিবেন সরকার, কিন্তু সেটা কাজ হয়নি। We have observed with joy
tinged by concern how the leaders of the government and the opposition have given statements in the souvenir, the Songhati, where they refer to us as indigenous peoples. আদিবাসী বলে তারা উল্লেখ করেছেন তাদের বাণীগুলোতে, সংহতি যেখানে আদিবাসী দিবস উপলক্ষে বের হয়, while simultaneously denying our rights and the blatant disregard, saying we don't have indigenous peoples in our country, those who are here are upajati and nomads, as the BNP government used to say. During the period of the caretaker government, one of us had the opportunity as an observer to the visiting the 7th and 8th sessions of the Permanent Forum on Indigenous Issues at the United Nations in the New York, United States of America. We very sadly observed how the government of Bangladesh presented false and misleading statements during those sessions. We felt too ashamed to repeat here in writing the humiliating words used by the government about the indigenous people of Bangladesh, for we believe that we too love our country no less than our national leaders. We are grateful to the caucus. এটা আগেও বলেছি। Okay, you cannot imagine how insecure indigenous people feel leading their lives here, so uncertain, without constitutional recognition. We can give one example in this regard. A very close Garo friend of ours, a classmate who works for the Aga Khan Foundation in India, wrote to us after reading in the newspaper about constitutional recognition for indigenous peoples in Bangladesh, saying that he is reconsidering his previous decision to settle with his family in India now that he would receive constitutional recognition here. Earlier, he thought that he would settle down in the Garo Hills in India, as there are more facilities for his children. Constitutional recognition, even a separate state of the Garo people. Okay, some of our friends have already migrated to the United States, Canada, Australia, and to the neighboring India. Many more have thought about leaving this beloved country. We certainly hope that they will now have chance to rethink their decision. But in reality, উল্টাটা ঘটেছে. We also hope that our rights regarding the use of lands in the forest will ensure, rather becoming they are threat for us, just as the committee has asked the government. It is urgent that new laws be formulated to protect the rights of the indigenous people. The constitutions and the recommendations of the Parliamentary Caucus on Indigenous Affairs will be meaningful only when the government genuinely decides to implement them. Last but not the least, we are grateful to Her Excellency Prime Minister Sheikh Hasina, who has created an environment in which the committee can suggest meaningful and optimistic recommendations. Without her brave leadership, this giant milestone would not have been possible. Finally, dear readers, it would not be wise to attempt to divine the government's true intentions. Whether they are genuinely resolved to implement these recommendations or not is a matter for time to tell. Politicians really keep their promises, যেটা 12 বছর আগে বলছিলাম. Governments may be less so. The reality is that no government has favored us
We want to believe that the present government is different than its predecessors, কিন্তু তা ঘটে নাই, বরং এই সরকারের আমলেই আরো বেশি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে আরো বেশি ব্যথিত করেছে। We therefore begin dreaming that this alliance government led by Her Excellency Sheikh Hasina MP will play a unique role in considering our constitutional rights as indigenous people and put to rest the problems of our ever deprived peoples. This would be a giant step towards making digital Bangladesh a reality one, in which every citizen is equal in the eyes of the law and entitled to equal protection by the law. We believe that this is possible only under the leadership of Sheikh Hasina. দুঃখজনক হলেও সেটা হয় নাই। In our country, we can dream of a world where the state does not itself discriminate against any citizen on the basis of religion, race, caste, sex, or place of birth. Is that too much to hope for in an independent country? মনে করেছিলাম এটা বেশি কিছু চাওয়া না, কিন্তু এইটা দেখার পর মনে হচ্ছে যে আমরা বেশি এক্সপেকটেশনটা আমাদের ছিল বেশি। ওকে, সো এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদেরকে আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন চালিয়ে যেতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে, প্রেসারাইজ করতে হবে। আমরা যে যেখানে থাকি, যেভাবে থাকি, আমাদেরকে এর জন্য একযোগে কাজ করতে হবে। অধিকার কেউ কাউকে দেয় না, ওটা ছিনিয়ে আনতে হয়। সো লেটস ওয়ার্ক টুগেদার। থ্যাংক ইউ সো মাচ। আমি 13 বছর আগে আমার একটা লেখা ensuring the constitutional rights of indigenous people, our dreams and realities, এই লেখাটা পড়ে শোনাইলাম। এখানে জেসিকা মুদিত নামে আমার এক এক্স কালিগ, আমরা ডেইলি স্টার একসাথে কাজ করতাম, উনি অস্ট্রেলিয়ান জার্নালিস্ট, বিবিসিতে কাজ করেছেন দীর্ঘদিন। তিনি এটা পড়ে লিখেছিলেন, ভেরি ইন্টারেস্টিং, আই লুক দিস আপ on Google. Why not send your article to this professors? The UN Declaration on the Rights of Indigenous Peoples towards Re-empowerment, as James Anaya and দুইজনই প্রফেসর। ঠিক আছে, আমার মনে আছে উনি এইটা বলার পরে আমি এই আর্টিকেলটা এই প্রফেসর জেমস আনায়াকে পাঠিয়েছিলাম। ওকে, এইটা 2010 সালে, আই গেস আরেকটু পরে, 11 বছর আগে। ঠিক আছে, ওকে। এটা যে কোনো সময় ফেসবুকে অনেক সময় হারিয়ে যায়, যেন একটা রেকর্ড থাকে, এই জন্য আমি একটু ভিডিও করে রাখলাম। তবে আমি এর প্রতিবাদ জানাই এবং এই শেখ শামসুর রহমানের মতো আরো যারা সরকারি কর্মচারী আছে তাদের শুভবুদ্ধির উদয় হোক, বাংলাদেশ সরকারের শুভবুদ্ধির উদয় হোক, ডাক্তার দীপুমনির মতো যারা মন্ত্রী রয়েছেন তাদের শুভবুদ্ধির উদয় হোক, এই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ।